হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মন্ত্রা। আজকে আমরা ক্লাস 11 WBCHSE অর্থাৎ আমাদের বেঙ্গল বোর্ডের জন্য সেমিস্টার 2 এর তরঙ্গ গতি স্টার্ট করেছিলাম, মানে তরঙ্গ নিয়ে স্টার্ট করেছিলাম। প্রথম পার্ট ছিল আমরা সেখানে তরঙ্গের মানে কম্পনের প্রকৃতি নিয়ে পড়েছিলাম। আজকে পার্ট 2 তে পড়বো তরঙ্গ রিলেটেড জিনিস। ওইখানেও তরঙ্গ রিলেটেড জিনিস নিয়ে পড়েছিলাম, সেখানে কম্পনের ফলেই তরঙ্গ সৃষ্টি হয়, সেটা নিয়ে পড়েছিলাম। আজকে পড়বো তরঙ্গের গতি সংক্রান্ত ব্যাপার। তো পার্ট 2 এ কি করব, তরঙ্গ সংক্রান্ত আমরা বিশেষ ধারণা নেব যে কোনটা কি তরঙ্গ, কিরকম ভাবে তরঙ্গ সৃষ্টি হয়। তারপরে পড়বো চলো তরঙ্গের সমীকরণ। দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট ফর ইউর বোর্ড এক্সাম অ্যাজ ওয়েল অ্যাজ এন্ট্রান্স এক্সাম। চলো তরঙ্গের সমীকরণটি প্রতিষ্ঠা করো। বোর্ডসের কোশ্চেন, মানে তোর ক্লাস 11 এর স্কুলের কোশ্চেনে দেয়। আর এন্ট্রান্সে কি হয়, নয়তো এখান থেকে নিউমেরিকাস দেয়। আমরা কি করব, আগে এই পার্টে শুধু চলতরঙ্গের সমীকরণটা স্থাপন করব। নেক্সট পার্ট 3 তে আমরা চলতরঙ্গের সমীকরণ রিলেটেড যে নিউমেরিকালস গুলো হয় সেই নিউমেরিকালস সলভ করব। তো এই হচ্ছে আমার প্ল্যানিং, লেসন প্ল্যানিং আমার এটাই। তো আশা করছি তোরা খুব ভালো আছিস, আমিও খুব ভালো আছি। আবারও বলছি, যারা পার্ট 1 দেখিসনি তরঙ্গের, তারা গিয়ে ইউটিউবে সার্চ কর ফিজিক্স মন্ত্রা বাই সৌরেন স্যার, তোর কাছে প্লেলিস্ট চলে আসবে, তুই সেই প্লেলিস্ট অনুযায়ী পড়। অথবা তোর যদি ফার্স্ট কনসেপ্ট ক্লিয়ার থাকে, তোর শুধু এইটুকুনি দরকার হয়, তাহলে তুই এইটুকুনি দেখ। এই জন্যই এই সমস্ত টপিকগুলো লিখে দেয়া, যাতে তোদের যেটার প্রবলেম সেইটা শুধু দেখে নিতে পারিস, কিংবা হোল ভিডিওই দেখতে পারিস। আরও একবার বলবো, যখনই পড়তে বসবি তখনই খাতা পেন নিয়ে নোট ডাউন করতে করতে, যে নোট বলে বলছি, যে পয়েন্টসগুলো ইম্পর্টেন্ট সেগুলো নোট ডাউন করতে থাক। তাহলে তোর মনে হবে যে না, আমি স্যারের কাছে লাইভ ক্লাস করছি। এতে তোরই সুবিধে, কনসেপ্ট ভালো হবে, নিউমেরিকালস তুই বাড়িতে আরো বেশি প্র্যাকটিস করতে পারবি। এই আমাদের উদ্দেশ্য হচ্ছে তোদেরকে প্রপার গাইড করা, এছাড়া আর কিছুই নয়। চলো, ভালো করে পড়াশোনা করছো এটা ধরে নিয়েই আজকের ক্লাস স্টার্ট করি। আর দেখি আজকের এই ক্লাসে পার্ট 2 এ কি কি আছে। কম্পনের প্রকৃতি লাস্ট পড়েছিলাম, বিভিন্ন ধরনের কম্পন পড়েছিলাম, কি না স্বাভাবিক কম্পন, পরবশ কম্পন, অনুনাদ, সব পড়েছিলাম। আজকে পড়বো তরঙ্গের গতি। দেখবি কোনো বইতে দেয়া আছে তরঙ্গ, আর কোনো বইতে দেয়া আছে তরঙ্গের গতি। বেসিক্যালি তরঙ্গের গতি মানে আমরা এখানে চলো তরঙ্গ নিয়ে পড়বো। কি চলো তরঙ্গ বা প্রগামী তরঙ্গ, যে তরঙ্গ চলতে পারে, সে সাউন্ড হতে পারে কিংবা লাইট হতে পারে। বেসিক্যালি আমরা এখানে অনুদৈর্ঘ্য তরঙ্গ নিয়েই পড়াশোনা, মানে তির্যক তরঙ্গর একটা উদাহরণ নিয়েই সবকিছু দেখব। তরঙ্গ কি, প্রথম কথা হচ্ছে তরঙ্গ কি। ডেফিনেশন বলছে তরঙ্গ হলো এক ধরনের আন্দোলন বা ডিস্টারবেন্স, কি ডিস্টারবেন্স, যা জড় মাধ্যমের মধ্যে দিয়ে অগ্রসর হয়, অথচ মাধ্যমের কণাগুলোর কোনো অগ্রগতি হয় না। কণাগুলো আগাবে না, কি আগাবে? ডিস্টারবেন্স। তুই যে ডিস্টারবেন্সটা দিয়েছিস সেটা আগাবে। এইটা হচ্ছে তরঙ্গ। স্যার তরঙ্গ মানে সাপ, ব্যাং? তরঙ্গ মানে হচ্ছে কণার কি না এক ধরনের আন্দোলন, ডিস্টারবেন্স। তুই যে ডিস্টারবেন্সটা দিচ্ছিস, তার ফলে তরঙ্গটা আমরা ভাবি যে এরকম ভাবেই সবসময় যায়। তো বেসিক্যালি তো এরকম না, এটা গ্রাফ। পুকুরের স্থির জলে একটি ছোট ঢিল ফেললে দেখবি জলের উপর কি হয়, রিঙ্কেলস তৈরি হয়, মানে এরকম ওয়েভ তৈরি হয়। ওইটা হচ্ছে তরঙ্গ এক ধরনের। তারপর দেখবি কোনো একটা সুতো বাঁধা আছে বা তার বাঁধা আছে, যেখানে জামা কাপড় শুকনো করা হয়, তাকে একটুখানি ডিস্টারবেন্স দে, সে তো দাঁড়িয়ে ছিল মানে কি স্থির ছিল, সাম্যাবস্থায় ছিল। তুই গিয়ে বাইরে থেকে ডিস্টারবেন্স দিচ্ছিস, সঙ্গে সঙ্গে সে কি করে, এরকম ভাবে নড়ে। এইটা হচ্ছে তরঙ্গ। তারপর আমরা তরঙ্গের প্রকারভেদে আসবো। মানে তুই তরঙ্গ যদি ভাবিস, দেখ আমি এইখানে একটা তারকে আটকে রেখেছি, এইখান থেকে স্ট্রিংটাকে হাইঞ্চ করে রেখেছি। তার মানে এইখানে কণাগুলো ছিল, এইখান থেকে আমি একটা ডিস্টারবেন্স দিলুম, এইখানে বাম্প দিলুম একটা। আচ্ছা স্যার, আমি যে ডিস্টারবেন্সটা দিচ্ছি ওটা শক্তি নয়? শক্তি নয়, আমি তো এরকম সুতোটা ছিল, আমি এরকম ভাবে নাড়ি দিচ্ছি,
তার মানে কি আমি শক্তি দিচ্ছি। ও তার মানে যেটা আমরা ডিস্টারবেন্স বলছি সেটা অ্যাকচুয়ালি কি শক্তি, আর সেই ডিস্টারবেন্সটাই আগায়, সেটাকেই আমরা তরঙ্গ বলছি। তার মানে কি তরঙ্গ এক প্রকার শক্তি, আর কিচ্ছু নয়। তরঙ্গ হচ্ছে এক প্রকার শক্তি। যদি আমি কণাগুলোকে বিচার করি, যদি আমরা কণাগুলোকে বিচার করি, ভাব এরকম বহু কণা আছে, এরকম বহু কণা দিয়ে গঠিত। যখন সাম্যাবস্থায় ছিল তখন কণাগুলো এরকম ছিল, কণাগুলো সাম্যাবস্থায় এরকম ভাবে দাঁড়িয়ে ছিল। কেন? বাইরে থেকে কোনো শক্তি বা ডিস্টারবেন্স ওকে কেউ দেয়নি, কেউ ওকে আন্দোলিত করেনি, বেশ ছিল। উদাহরণটা পরে দিচ্ছি, একটা দারুণ উদাহরণ আছে, দারুণ উদাহরণ আছে। এখন যখন তুই এইখান থেকে আন্দোলন দিয়েছিস, সঙ্গে সঙ্গে দেখ এইখানের যে পার্টিকেলস এইখানে আছে, এই পার্টিকেলটা এইখানে চলে যায় না, এই পার্টিকেলটা এইখানে চলে গেছে, এই পার্টিকেলটা এইখানে চলে গেছে, এই পার্টিকেলটা এইখানে এসছে, এই পার্টিকেল এইখানে, এই পার্টিকেল এইখানে, এই পার্টিকেলটা এইখানে গেছে, এই পার্টিকেলটা এইখানে। দেখ তারা আগিয়ে যায়নি, এ এই বরাবর, এ এই বরাবর, মানে পার্টিকেল এই করেছে, এই দিকে আগিয়ে গেছে, নিজেদের স্থান পরিবর্তন করে আগিয়ে যায়নি। মানে ওই যে শক্তিটার সঙ্গে ও আগিয়ে যায়নি। তার মানে আমরা বলতে পারি তরঙ্গ কি না, তরঙ্গ ওয়েভ ইজ আ ডিসপ্লেসমেন্ট, ইজ আ ডিস্টারবেন্স, ডিস্টারবেন্স। আর কি ইজ এনার্জি, এনার্জি, এনার্জিটা সঞ্চালিত হচ্ছে। দেখ একভাবে তরঙ্গটা আগাচ্ছে না, কে আগাচ্ছে? তরঙ্গ মানে শক্তিটা আগিয়ে আগিয়ে যাচ্ছে। মনে কর অনেকগুলো সাইকেল দাঁড়িয়ে আছে, এরকম তুই একটা সাইকেলকে লাথি মেরে দিলি, সব কটা সাইকেল পড়ে যাবে না যতগুলো ছিল? কিন্তু প্রথম সাইকেলটা কি 3 নম্বর সাইকেলে চলে গেছে? যায় না। দেখ তাদের স্থান পরিবর্তন, হ্যাঁ সে শুয়ে গেছে, সেরকম ছিল এই হয়েছে। আবার তুই যদি একটা একটা করে সাজাস কি সুন্দর লাগবে, যে এরকম ভাবে সে এসে যে আসছে, ওটা হচ্ছে তরঙ্গ। বুঝতে পেরেছি না বুঝতে পারিনিস? বেশ স্যার বুঝতে পারলুম। এই যে তরঙ্গগুলো, তরঙ্গের যে সমীকরণ আমরা পড়ব, যেহেতু তরঙ্গটা চলছে, দেখ তরঙ্গ এক্স অক্ষের দিকে যেতে পারে, ধনাত্মক এক্স অক্ষের দিকে যেতে পারে, ঋণাত্মক এক্স অক্ষের দিকে যেতে পারে, ওয়াই অক্ষের দিকে যেতে পারে, ধনাত্মক ঋণাত্মক ওয়াই অক্ষের দিকে যেতে পারে। তো বেসিক্যালি আমরা ধরে নিই যে এক্স অক্ষ বরাবর যাবে, কিন্তু কণার দেখ সরণ এই দিকে হচ্ছে, এরকম নাও হতে পারে, এরকম নাও হতে পারে। দেখা গেছে এই তরঙ্গের যে সমীকরণ y ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স অ্যান্ড টি, মানে দেখ এদের অবস্থানগুলো ম্যাটার করছে, তার সঙ্গে সঙ্গে সময়টাও ম্যাটার করে। মানে তুই ধর, যদি তুই মনে কর তুই একটা বিয়ে বাড়িতে গেছিস, বিয়ে বাড়িতে দেখবি ধর আমি এখন, তোরা সবাই হচ্ছে একটা করে কণা, তোরা সবাই একটা করে কণা, কেউ কারোর জায়গা চেঞ্জ করছিস। দেখ এই সাথী হেসে হেসে ওর গায়ে পড়ে যাচ্ছে, মনে কর, কিন্তু সাথী কি জায়গা চেঞ্জ করে এখানে চলে গেল? যায় না তো। তারপরে তোরা সবাই তরঙ্গ। এখন আমি যদি শুধু 1 সেকেন্ডে একটা ছবি তুলি, ছবি তুললুম আমি একটা, তাহলে কি দেখবো? বিভিন্ন জন বিভিন্ন পজিশনে আছিস, কারণ এর পজিশন সমান নয়, ওর পজিশন সমান নয়, ওর পজিশন আমার কাছ থেকে সমান নয়, সবাই আলাদা আলাদা পজিশনে, কিন্তু টাইমটাকে আমি কি করে দিচ্ছি? ফিক্সড। টাইমটা ফিক্সড করে বিভিন্ন অবস্থানে যে কণাগুলো আছে তাদের প্রকৃতি দেখে নিলাম। আবার আমি যদি 1 মিনিটের ভিডিও করি শুধু এর উপর, আমি এর 1 মিনিটে কি দেখতে পাবো? এবার দেখ একে ফিক্স করে নিলাম, জায়গাটা মানে সরণটা এর ফিক্স করে নিলাম, এই কণাটাকে দেখছি শিবম একবার এরাম করছে, একবার এরাম করছে, একবার হাই তুলছে, একবার হাসছে, এই তো হবে। এক্সটাও ম্যাটার করে, টিটাও ম্যাটার করে, এক্সটাও ম্যাটার করে, টিটাও ম্যাটার করে। এক্সটা হচ্ছে এই যে আন্দোলনটা দিলি বা ডিস্টারবেন্স তার সরণ, টি হচ্ছে সময়, আর ওয়াই হচ্ছে কণাটার সরণ। ওয়াইটা কি? কণাটার সরণ। আমরা পরে এটা নিয়ে ডিসকাস করব, এখন না, একটু পরে।
তাহলে তরঙ্গ কি না, যেটা তরঙ্গ হচ্ছে এক ধরনের আন্দোলন, যেটা চলতে পারবে, জ্বর মাধ্যমের মধ্যে দিয়ে অগ্রসর হবে, কিন্তু কণার কোনো অগ্রগতি হবে না। মানে ধর আমি যদি পেনটাকে ছুঁড়ে দিই, এটা কি কম্পন, এই তরঙ্গ না, পেন তো কণা, এ তো স্থান পরিবর্তন করে, মানে এ তো অগ্রগতি হয়ে যাচ্ছে, হবে না। হবে কি, কারণ কণা নিজেই যদি অগ্রগতি হয়ে যায় তাহলে কিন্তু সেটা তরঙ্গ নয়। কণা সরণ করতে পারে, সরণে এরকম নড়তে পারে, কিন্তু এই জায়গা থেকে এইখানে চলে যাবে পার্মানেন্টলি সম্ভব নয়, তাহলে সেটা তরঙ্গ নয়। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? এইটা হচ্ছে তরঙ্গ। এবার এই তরঙ্গ অনেক কিছু জিনিসের উপর নির্ভর করে, বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে বিভিন্ন রকম তরঙ্গ হয়। দেখ, যেমন যান্ত্রিক তরঙ্গ, দু ধরনের তরঙ্গ হয়, একটা যান্ত্রিক তরঙ্গ বা স্থিতিস্থাপক তরঙ্গ। যান্ত্রিক বা স্থিতিস্থাপক তরঙ্গ, তরঙ্গের উৎপত্তি ও বিস্তার জড় পদার্থের অর্থাৎ কঠিন, তরল বা গ্যাসীয় পদার্থের তিনটি ধর্মের উপর নির্ভরশীল। মানে অ্যাকচুয়ালি তরঙ্গ দু ধরনের হয়, একটা যান্ত্রিক তরঙ্গ, তাকে আমরা স্থিতিস্থাপক তরঙ্গ বলি, আর একটা হয় অযান্ত্রিক তরঙ্গ। অযান্ত্রিক তরঙ্গ, অযান্ত্রিক তরঙ্গ। যান্ত্রিক তরঙ্গকে ইংরেজিতে বলে মেকানিক্যাল ওয়েভ, আর অযান্ত্রিককে কি বলে, নন মেকানিক্যাল ওয়েভ। মানে কি স্যার, যান্ত্রিক তরঙ্গ এরা বিস্তারের জন্য, মানে আগিয়ে যাওয়ার জন্য, বিস্তারের জন্য মাধ্যমের প্রয়োজন হয়, সে যে কোনো মাধ্যম হতে পারে, মাধ্যমের প্রয়োজন। উইদাউট মাধ্যম এরা বিস্তার লাভ করতে পারে না, মানে উইদাউট মিডিয়াম দে আর নট গোয়িং টু প্রোপাগেট। প্রোপাগেট মানে ছড়িয়ে পড়া, বিস্তার লাভ করা, আগানোর জন্য মিডিয়াম দরকার। যেমন হচ্ছে শব্দ তরঙ্গ, কি বায়ু না থাকলে হবে না, বায়ুতে পার্টিকেলস আছে সেই জন্য হবে। তার মানে এর এক্সাম্পল হলো শব্দ তরঙ্গ, শব্দ তরঙ্গ, শব্দ তরঙ্গ। অযান্ত্রিক মানে কি, অযান্ত্রিক বিস্তারের জন্য, বিস্তারের জন্য, বিস্তারের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় না, মানে ডাজ নট রিকোয়ার এনি মিডিয়াম টু প্রোপাগেট লাইট। প্রথমে ভাবা হয়েছিল যে লাইট না, একটা আমাদের গোটা ইউনিভার্সে একটা ইথার মাধ্যম আছে, এখনো বেশ কিছু কমিউনিটি বিজ্ঞানীদের কমিউনিটির মধ্যে এরকম ধারণা আছে যে ইথার মাধ্যম আছে, যার খুব মানে স্থিতিস্থাপকতা খুব হাই, হ্যাঁ, ডেনসিটি খুব 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 কম। তা নয়, পরবর্তীকালে দেখা গেল আলোক তরঙ্গ হচ্ছে একটা অযান্ত্রিক তরঙ্গ, যার প্রোপাগেশনের জন্য কোনো মিডিয়াম দরকার হয় না, যেমন আলোক তরঙ্গ। এটা নিয়ে আমরা পরে কথা বলবো, ক্লাস 12-এর 4th সেমিস্টারে আলোর তরঙ্গ তত্ত্বতে গিয়ে কথা বলবো। এই হচ্ছে যান্ত্রিক আর অযান্ত্রিক তরঙ্গ। এবার যান্ত্রিক তরঙ্গের জন্য দেখ, বিস্তার লাভের জন্য মাধ্যম প্রয়োজন। তাহলে মাধ্যম তো নানা রকম হতে পারে, সলিড হতে পারে মানে কঠিন হতে পারে, তরল হতে পারে, গ্যাস হতে পারে। এই রিলেটেড কয়েকটা জিনিসের উপর নির্ভর করে। ওয়ান অফ দেম ইজ স্থিতিস্থাপকতা। মাধ্যমের স্থিতিস্থাপকতার উপরে তরঙ্গের গতি নির্ভর করে। দ্বিতীয় জাড্য। তৃতীয় আর একটা হচ্ছে সংশক্তি, মানে যে পার্টিকেলস গুলো আছে তারা কতটা কাছে আছে না দূরে আছে। যত কাছে থাকবে তত বেগ বেশি হবে, আর যত দূরে থাকবে তত বেগ কম হবে। ল্যাটার উই উইল নো, পরে দেখতে পাবো। আর আছে সংশক্তি। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? এখন দেখ, সংশক্তি এই যে কোনো জড় মাধ্যমে থাকা সন্নিহিত অণুগুলি পরস্পরকে আকর্ষণ করে, এই ঘটনাকেই সংশক্তি বলে। সংশক্তি বল,
যে অণুগুলো কতটা কাছাকাছি আছে বা দূরে দূরে আছে, এর উপরে মাধ্যমের সবকিছু, মাধ্যমটা তো এর উপরেও ডিপেন্ড করে, ওই জন্যে বলা হয়েছে। এরপর এই যে তুই আমাদের তরঙ্গ পড়লি, তরঙ্গের তো বেশ কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো কি কি? স্যার এই যে যান্ত্রিক তরঙ্গ পড়লাম, বললাম যান্ত্রিক তরঙ্গ কি? জ্বর মাধ্যমে অণুগুলির সমষ্টিগত কম্পনের ফলে যে আন্দোলনের মাধ্যমের মধ্যে দিয়ে অগ্রসর হয় তাকে যান্ত্রিক তরঙ্গ বলে, আমার দরকার নেই। যান্ত্রিক তরঙ্গের তাহলে বৈশিষ্ট্য কি? বিস্তারের জন্য কোনো না কোনো জ্বর মাধ্যমের প্রয়োজন, যেটা আমি লিখছিল। প্রতিটি কণা তার পার্শ্ববর্তী কণার সংশক্তিজনিত কম্পনের সৃষ্টি করে, মানে একটা কণা সামনের, একটা কণা যদি কম্পন করে সামনের জন্য কি করবে? কম্পন তৈরি করবে। যে কোনো জ্বর মাধ্যমে কম্পনশীল কণাগুলির নিজস্ব যান্ত্রিক শক্তি, গতিশক্তি ও স্থিতিশক্তি আছে। যান্ত্রিক শক্তি থাকবে, কণাগুলোর শক্তি নেই, শক্তি আছে। সেই শক্তিটার মাধ্যমে শক্তিটা কি ট্রান্সফার হচ্ছে। দরকার নেই আমার এগুলো, মানে জাস্ট শুধু বাড়িতে বসে রিডিং মারবি। নেক্সট কি বলছে? নেক্সট হচ্ছে এই যে আমরা যান্ত্রিক তরঙ্গ দেখলুম, সেই যান্ত্রিক তরঙ্গের প্রকারভেদ, দেখ এখানে লেখা আছে যান্ত্রিক তরঙ্গের প্রকারভেদ। আসলে কি হয়, কণার কম্পনের প্রকৃতি অনুযায়ী তরঙ্গ দুই প্রকার। কারণ তরঙ্গ মানে কি? কম্পন করছে কণাগুলো, সেই কণার কম্পনের প্রকৃতি অনুযায়ী তরঙ্গ দুই প্রকার। এক কি? তির্যক তরঙ্গ, আর একটা বা অনুপ্রস্থ তরঙ্গ, আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ আর একটা অনুপ্রস্থ বা তির্যক তরঙ্গ। তির্যক তরঙ্গ কি? ধর বলছে কোন স্থিতিস্থাপক মাধ্যমের কণাগুলি তরঙ্গের গতির অভিমুখের সঙ্গে সমকোণে কম্পিত হতে থাকলে সেই তরঙ্গকে তির্যক তরঙ্গ বলে। মানে কি? মানে হচ্ছে হাইজা এখানে মনে কর একটা কণা মনে কর এটা হচ্ছে একটা কণাটা কম্পন করছে, কণাটা এইদিকে কম্পন করছে, আর এইদিকে কম্পন করছে। কণাটা কিরম ভাবে নড়ছে? এরকম ভাবে, ওয়াই অ্যাক্সিস বরাবর, কিংবা এরকম হতে পারে। আর তরঙ্গ এইটা তার মানে কণার গতি, কণার গতি। আর যদি তরঙ্গের গতি এই দিকে হয় বা এই দিকে হয়, তরঙ্গের গতি এদিকেও তো হতে পারে। যদি এইটা তরঙ্গের গতি হয়, সেই তরঙ্গকে আমরা বলবো তির্যক তরঙ্গ। এই দেখ, তরঙ্গ আর কণার গতির সঙ্গে কোণ কত? 90 ডিগ্রি। যদি কণার গতি এবং তরঙ্গের গতি পরস্পরের লম্ব হয়, তাহলে তাকে কি বলবো? তির্যক তরঙ্গ। কি বলবো? তির্যক বা অনুপ্রস্থ, তির্যক বা অনুপ্রস্থ তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ। অ্যাকচুয়ালি এর যদি এক্সাম্পল দেখিস সেটা হচ্ছে আলোক তরঙ্গ। আলোক তরঙ্গ হচ্ছে একটা তির্যক তরঙ্গ। আর স্যার অনুদৈর্ঘ্য তরঙ্গ কি? অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে, মনে কর কণাটা এদিকে মুভ করছে এরকম ভাবে, আর তরঙ্গের গতি এইদিকে বা এইদিকে। তরঙ্গ এইদিকেও যেতে পারে, এইদিকেও যেতে পারে। দিস ইজ কণার গতি,
আর এটা কি তরঙ্গের গতি। দেখ এরা পরস্পরের সমান্তরাল নয়, সমান্তরাল নয়। তরঙ্গ কণা এই করছে, তরঙ্গ হয় এই দিকে যাচ্ছে নয়তো এই দিকে, কি হচ্ছে প্যারালালি হচ্ছে না, হয়নি? তখন তাদেরকে বলা হবে যদি কণার গতি, যদি কণার গতি ও তরঙ্গের গতি পরস্পরের সমান্তরাল হয়, পরস্পরের সমান্তরাল হয়, তখন সেই তরঙ্গকে আমরা বলবো অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ। ইংলিশে অনুদৈর্ঘ্য তরঙ্গকে বলে লংগিটিউডিনাল ওয়েভ, আর তির্যক তরঙ্গকে বলে ট্রান্সভার্স ওয়েভ। এই হচ্ছে তরঙ্গ। বেসিক্যালি আমরা এটা নিয়ে বেশি কথা বলবো এখানে, কিন্তু এগুলো কাদের পাঠ? যান্ত্রিক তরঙ্গ, না হলে কণা পাবি কোথা? তাহলে অযান্ত্রিক তনায় তো, অযান্ত্রিক যারা তরঙ্গ তাই তো কণা নেই, তাহলে তারা কি করে যাচ্ছে? আলো, আলো কি করে তাহলে যাচ্ছে? আলো হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এটা আলোতে বলবো, এখন বলতে গেলে অনেক টাইম চলে যাবে। বুঝিস না বুঝিনিস? এই হচ্ছে তোর কণার কম্পন কিরাম হচ্ছে তার উপর বেস করে তরঙ্গ দু ধরনের, একটা হচ্ছে অনুপ্রস্থ বা তির্যক তরঙ্গ, আর একটা কি অনুদৈর্ঘ্য তরঙ্গ। এর উদাহরণ কি? এর উদাহরণ হচ্ছে শব্দ তরঙ্গ। শব্দ তরঙ্গ, শব্দের এই যে কণাগুলো এই নড়ছে, আমি হ্যালো বলছি, কণাগুলো এই নড়ছে, আমার হ্যালো কথাটা এরম ভাবে আগাচ্ছে, কিংবা হ্যালো কথাটা এইদিকে আগাচ্ছে সমান্তরাল ভাবে। বুঝছিস না বুঝিনিস? এরকম তোকে এবার দেবে বিভিন্ন জিনিস দেয়, এখান থেকে তোকে রিডিং মারতে হবে, কারণ বেসিক্যালি এখান থেকে এইসব জায়গা থেকে তুই 9-এ পড়েছিস মানে তোকে এখান থেকে কোশ্চেন বেসিক্যালি দেবে না। আর কি, হ্যাঁ এসো এসো, এইখানটাতে একটুখানি দরকার আছে। বিভিন্ন প্রকার তরঙ্গের ক্ষেত্রে বেগের রাশিমালা। তরঙ্গটা যে যাচ্ছে তার তো একটা বেগ থাকবে, আবার কণা যে নড়ছে তারও বেগ থাকবে। তরঙ্গটা যাচ্ছে তার সরণ আছে, কণাটাও তো এইদিকে সরণ ঘটাচ্ছে, তাহলে কণার সরণ কোন দিকে? ওয়াই এর দিকে। তরঙ্গের সরণ কোন দিকে? এক্স এর দিকে, তির্যকের ক্ষেত্রে। বেশ, তরল ও গ্যাস মাধ্যমে অনুদৈর্ঘ্য তরঙ্গের বেগ ভি ইজ ইকুয়াল টু কে বাই রো। কে হচ্ছে আয়তন বিকৃতি গুণাঙ্ক, আর রো হচ্ছে মাধ্যমের ঘনত্ব। কঠিন মাধ্যমে ওয়াই গুণাঙ্ক হয়ে যাবে, খালি কে এর জায়গায় কে চলে আসবে? ওয়াই চলে আসবে, দরকার নেই তবু জেনে রাখ এই ফর্মুলা। গ্যাস ও বায়ুর ক্ষেত্রে গামা আসবে, কারণ প্রচুর ফাস্ট প্রসেস, আমি যে কথাটা বলছি প্রচন্ড ফাস্ট প্রসেস। এটা প্রথম লক্ষ্য করেছিলেন ল্যাপ্লাস, নিউটন একটু সমস্ত প্রক্রিয়া ধরেছিলেন, পরে বললেন না, ল্যাপ্লাস বললেন না এটা একটা কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। কারণ আমি দেখ হ্যালো বলছি সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে কথাটা, তাই নয়? অনেক ফাস্ট নয়? ফাস্ট প্রসেসকে কি বলি? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তখন গামা আসে, তো গামা ইন্টু পি, পি হচ্ছে বায়ুর চাপ বা গ্যাসের চাপ। টান টান তারে তির্যক তরঙ্গের ক্ষেত্রে বেগ হয় এইটা, আন্ডার রুট টি বাই এম। এম হচ্ছে তারের প্রতি একক দৈর্ঘ্যে ভর, আর টি হচ্ছে তারটার টান। তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে ভি সমান হয় 1 বাই মিউ ই। মিউ হচ্ছে মাধ্যমে চৌম্বক ভেদ্যতা, আর এপসাইলন হচ্ছে তড়িৎ ভেদ্যতা। এগুলো পরে আছে, 12-এ আছে, এখন দরকার নেই, জাস্ট জেনে রাখার জন্য আমি বললাম যে পরবর্তীকালে তোর বাইরেকার কোশ্চেনে দিলেও দিতে পারে এইখান থেকে কোশ্চেন, সেই জন্য করানো, আদারওয়াইজ করাতাম না। তির্যক তরঙ্গ আর অনুদৈর্ঘ্য তরঙ্গের মধ্যে পার্থক্য লিখতে পারবি? আরে এই তো 3-4টে হয়ে গেল পার্থক্য, ওইগুলো লিখলেই হবে। নেক্সট হচ্ছে চল তরঙ্গ কি? চল তরঙ্গ বা প্রগামী তরঙ্গ, যে তরঙ্গ চলতে পারে। চলতে পারে মানে তরঙ্গ এক জায়গা থেকে এক জায়গায় যাবে। এবার দেখ তোকে যে বোঝানো হয় তরঙ্গ মানে এরকম সাপের মতন যাবে, তরঙ্গ অ্যাকচুয়ালি এরকম নয়, বুম এইখানে বেরোলো এখান দিয়ে চলে গেল, এইরকম। আবার সাপের মতনও হয়। এবার সাপের মতন মাথার চিন্তা ভাবনাটা কেন আমাদের এসছে? আমরা যে স্ট্রিং গুলোকে আটকে রেখে এরকম ভাবে এ করি, তার জন্য মনে হয় যে ওই রকম হয়। সব সময়ই যে এরকম হবে তার কোনো গ্যারেন্টি নেই।
স্যার চল তরঙ্গের সমীকরণ আমরা দেখবো, বিশাল ইম্পর্টেন্ট এখান থেকে, যে চল তরঙ্গের সমীকরণ নির্ণয় করো, সেই সমীকরণের 4টে রূপ করাবো, আর ওইটা দিয়েই একটা অঙ্ক আসে পরীক্ষায়। শুধু এইখানে নয়, বাইরেতেও আসে, বাইরেকার পরীক্ষাতেও আসে। চল তরঙ্গের বৈশিষ্ট্য কি? মাধ্যমের কোনো অংশের কণাগুলির পর্যাবৃত্ত কম্পনের ফলে চল তরঙ্গের সৃষ্টি হয়। পর্যাবৃত্ত মানে পরপর, মানে হতেই থাকছে, র্যান্ডম, রিপিটেড। কণাগুলির কম্পনের অভিমুখের উপর নির্ভর করে চল তরঙ্গ দু ধরনের হয়, একটা তির্যক, একটা অনুদৈর্ঘ্য। তোকে এইমাত্র বললুম না, কম্পনের দিক কোন দিকে, তরঙ্গের অভিমুখে না তরঙ্গের সঙ্গে লম্বভাবে, সে তার উপরে বিচার করে দুটো। তির্যক হলে কি হবে, কণার কম্পন কি হবে, তরঙ্গের সঙ্গে লম্বভাবে, তরঙ্গের অভিমুখের সঙ্গে। আর অনুদৈর্ঘ্য হলে কম্পনের দিকেই কি হবে, কম্পনের সঙ্গে সমান্তরাল হবে। কার? তরঙ্গের অভিমুখ। আরে ডাইরেকশন মানে কি, অভিমুখ মানে কি, গতি, যেদিকে গতি থাকবে সেদিকেই তো অভিমুখ হবে। মাধ্যমের প্রতিটি কণা ওর সাম্যাবস্থানের সাপেক্ষে একই কম্পাঙ্ক ও বিস্তার নিয়ে একই ধরনের কম্পনে কম্পিত হয়। মানে একটা চল তরঙ্গ যে যাচ্ছে, ইন এভরি প্লেস, যত জায়গা আছে তার কম্পাঙ্ক কি থাকবে, সেম। যখন তরঙ্গটা উৎপত্তি হচ্ছে তার কম্পাঙ্ক ফিক্সড এবং বিস্তার ফিক্সড। মানে এই নয় যে যাচ্ছে বলে কম্পাঙ্ক চেঞ্জ হয়ে যাবে, বিস্তার চেঞ্জ হয়ে যাবে, সম্ভবই নয়। স্যার ওই যে ট্রেনে হর্ন দেয় পি পি, আর আমরা এখান থেকে আসতে শুনতে পাই, কে না কাছে এলে দূরে গেলে, ওইটা আমাদের হিয়ারিং প্রবলেম, ট্রেনের প্রবলেম নয়। পড়বো আমরা শব্দের ডবলার কিয়া, সব বোর্ড যে বাদ আছে তোদের আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আছে শব্দের ডবলার কিয়া। সেইখানে দেখবি যে অ্যাকচুয়ালি যে চলতরঙ্গ যখনই উৎপত্তি হয় তার কম্পাঙ্ক আর বিস্তার কি হয়ে যায়, ফিক্সড হয়ে যায়, ও চেঞ্জ হবে না। মানে বিস্তার 2 সেমি থেকে আবার এখানে গেল 3 সেমি হয়ে গেল, হবে না। এইখানে ওমেগা ছিল, এইখানে ওমেগা চেঞ্জ হয়ে গেল, হবে না। এইখানে এফ ছিল, মানে ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক ছিল একটা, মনে কর 10 হার্টস, এইখানে গিয়ে 20 হার্টস হয়ে গেল বা 9 হার্টস হয়ে গেল, হবে না। বুঝিছিস না বুঝিনিস? তরঙ্গের বিস্তার রেখা বরাবর পাশাপাশি অবস্থিত দুটি কণার গতির মধ্যে ক্ষুদ্র দশা পার্থক্য থাকে। মানে মনে কর এই একটা কণা, এই একটা কণা, এরা খুব কাছাকাছি আছে, তাদের মধ্যেও দশা পার্থক্য থাকে। কেন? দেখ, এদের অবস্থান তো একই জায়গায় নয়। তরঙ্গটা যদি আসে, এ আগে পড়বে, এ পরে পড়বে, একটু হলেও তো পথের পার্থক্য আছে রে ভাই। এদিক থেকে মনে কর তরঙ্গটা আসছে, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এরা খুব কাছে আছে মনে কর। তো যখন আসবে এর জন্য দূরত্ব আলাদা, এর জন্য দূরত্ব আলাদা। তাহলে দূরত্বের পার্থক্য হলে, মানে পথের যদি পার্থক্য হয়, দশা পার্থক্য থাকবে। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? আমি এমনি বৈশিষ্ট্যগুলো লিখিনি, কাজ আছে, এইগুলোই তো পরবর্তীকালে আমার কাজ দেখবে। চল তরঙ্গ এক বিন্দু থেকে অন্য বিন্দুতে তরঙ্গ প্রসারণের অভিমুখ শক্তি বহন করে নিয়ে যায়। আমরা তো জানি তরঙ্গ কি, শক্তিটাকে বয়ে খালি নিয়ে যাচ্ছে। তুই এই সাইকেলে ধাক্কা মারলি, ওই শক্তিটা আস্তে আস্তে ট্রান্সফার হচ্ছে কোন দিকে, তরঙ্গের দিকে। অ্যাকচুয়ালি তরঙ্গটাই তো শক্তি। চল তরঙ্গের বেগ ও মাধ্যমের কণাগুলির বেগ এক নয়। ওই দেখ, তরঙ্গের বেগ মানে তরঙ্গটা কত বেগ নিয়ে যাচ্ছে, আর কণার বেগ মানে কণা কত বেগে এরকম ভাবে কম্পন করছে, দুটো আলাদা। নেক্সট, এই যে বেগের মান কি, মাধ্যমের প্রকৃতি, ঘনত্ব, স্থিতিস্থাপকতা এর উপর নির্ভর করে, এই একটু আগে দেখলুম। এরপর চল তরঙ্গ মাধ্যমের মধ্যে দিয়ে অগ্রসর হলে মাধ্যমের প্রতিটি বিন্দুর চাপ এবং ঘনত্ব একই রকম ভাবে পরিবর্তিত হয়। চাপ, যে এইখানে চাপ বেশি হয়ে যাবে, এখানে চাপ কম হয়ে যাবে, এরকম না, চাপ আর ঘনত্ব একইভাবে পরিবর্তিত হবে। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? এইটা হচ্ছে চল তরঙ্গের বৈশিষ্ট্য। এবার এই তরঙ্গ রিলেটেড কয়েকটা টার্ম তোকে জানতে হবে, যেমন ধর পর্যায়কাল। আচ্ছা স্যার, এই যে কণাগুলো, তুই প্রথমে কি বললি, কণাগুলো কি করে, পর্যায়বৃত্ত গতি করে। প্রত্যেকটা কণা সরল দোল গতি করে। কি করে? তরঙ্গ যখন যায়, প্রত্যেকটা কণার যে কম্পন হয় সেই গতিটা কিরকম গতি, সরল দোল গতি। তোদের সিলেবাস অনুযায়ী সব কণাগুলোই কি করছে, সরল দোল গতি করছে। দেখ, এইগুলো জাস্ট খালি বাড়িতে রিডিং মারবি। শক্তি সঞ্চালনের দিক অনুযায়ী,
শক্তি সঞ্চালনের দিক অনুযায়ী এটা হচ্ছে 3 ধরনের হয় তরঙ্গ। শক্তি কোন দিকে সঞ্চালিত হচ্ছে, এক হয় একমাত্রিক, মানে মনে করে এই দিকেই যাবে, এক হয় দ্বিমাত্রিক এরকম তির্যক তরঙ্গ, আর একটা হয় ত্রিমাত্রিক এরকম। 3টে হয় শক্তি সঞ্চালনের দিক। শক্তি শুধু মনে কর এক্স অক্ষ বরাবরই সঞ্চালিত হচ্ছে, কোনো একটাই তরঙ্গ যাচ্ছে মনে কর এক্স অক্ষ বরাবর, কিংবা দুটো আছে এরকম, কণা এইদিকে আর এইদিকে তরঙ্গ যাচ্ছে, তখন দুটো। দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক আর একমাত্রিক লাগবে না, শুধু জাস্ট নলেজের জন্য। নেক্সট হচ্ছে, হায় হায় যা, নেক্সট যেমন এই দেখ, ত্রিমাত্রিক হচ্ছে শব্দ তরঙ্গ, আলোক তরঙ্গ, বেতার তরঙ্গ, উদাহরণ দেওয়া আছে, তুই শুধু রিডিং পড়বি। আর হচ্ছে কণার কম্পনের বৈশিষ্ট্য অনুযায়ী। কণার কম্পনের বৈশিষ্ট্য মানে কি, কিরাম কম্পন করছে, প্রত্যেকটা কণা কি করে, সরল দোলগতি করে। আর একটা হচ্ছে তোর এইখানে দেয়া আছে তরঙ্গ গতির সীমা অনুযায়ী। তরঙ্গ গতির সীমা অনুযায়ী মানে তরঙ্গের একটা সীমা থাকবে, ম্যাক্সিমাম একটা সীমা থাকবে, ব্যাস এইটুকু, আর কিছু আমার দরকার নেই। আচ্ছা, এরপর শোন, কয়েকটা জিনিস আমাদেরকে জানতে হবে, যে এই যে দশা, প্রথমেই দেখ এসেছে দশা কি, তরঙ্গ সম্বন্ধীয় কয়েকটি ভৌত রাশি, প্রথমেই হচ্ছে দশা। আচ্ছা বাবা, দশা কি, ফেজ আমরা পড়েছিলাম না, কি বলছে দেখ, যে রাশির সাহায্যে কোনো তরঙ্গের গতি সম্পূর্ণভাবে জানা যায় তাকে ওই তরঙ্গের দশা বলা হয়। গতি মানে কে উঠতে চাইছে, কে নামতে চাইছে, কে কতটা পিছিয়ে আছে, কে কতটা আগিয়ে আছে, কোন কণাগুলো, সেইটা জানা যায়। মানে তুই যদি ভাবিস এরকম, দেখ কোথায় গেল, এইখানে না, এইখানে আয়, তুই দেখ আগে এদেরকে একটা করে রেখা টেনে নে, এটার সঙ্গে কে ব্যালেন্স খাচ্ছে রে, এ বাবা পাশে চলে গেছে রে, একটু বেঁকে গেলে কিছু করার নেই, বুঝে নিবি, কারণ আমাকে ম্যানেজ করে করতে হচ্ছে। এটা হয়েছে, এই যেমন একটু বেঁকে যাচ্ছে, ম্যানেজ করতে হবে তোকে। হ্যাঁ, এটাকে এইখানে নিয়ে নে, এটাকে এইখানে নে, দেখ ঘটনাটা এরা কি ঘটিয়েছে, এইখানেই আছে, এই পার্টিকেলটা নিচের দিকে নামতে চাইছে, এও নিচের দিকে নামতে চাইছে, কিন্তু দেখ এ বেশি নেমে গেছে না, এ বেশি নেমেছে একটু, এর থেকে একটু কম নেমেছে, কেন, পথের পার্থক্য, এই যে স্যার পথের পার্থক্য ছিল এদের মধ্যে, সেই জন্য। এর মধ্যে এই দশার সাহায্যে আমরা কমপ্লিট স্টাডি করতে পারি হোয়াট অ্যাবাউট দ্য পজিশন অফ দ্য পার্টিকেল, মানে কণা কোন জায়গায় আছে, কণার অবস্থানগুলো যেমন হবে সেই অনুযায়ী দশাও চেঞ্জ হবে। বুঝতে পেরেছিস না বুঝতে পারিস, এইটা হচ্ছে দশা। এরপর এরপর এই টার্মগুলো তোকে প্রত্যেকটা জানতে হবে। পূর্ণ তরঙ্গ কি, পূর্ণ তরঙ্গ কি, একটা কমপ্লিট তরঙ্গ হতে কত, একটা পুরো কম্পনকেই কি বলবো, পূর্ণ তরঙ্গ। কি বলছে দেখ, কোন মুহূর্তে তরঙ্গের ওপর অবস্থিত পরপর দুটি সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী তরঙ্গকে একটি পূর্ণ তরঙ্গ বলা হয়। এবার ভালো করে বুঝবি, এইখানটা আমি এখানে আঁকছি, একটা তরঙ্গকে আঁকছি, এই যে এখন ভাব, এই কণাটা, এই কণাটা আর এই কণাটা এই কণাটা, তিনজনই দেখ একই সাম্যাবস্থানে নেই, এটাই তো সাম্যাবস্থান, এটা পজিটিভ দিক, এটা নেগেটিভ দিক, এটা পজিটিভ ওয়াই দিক, এটা কি নেগেটিভ ওয়াই দিক, তরঙ্গ এই দিকে যাচ্ছে। এখন ভাব তাহলে এরা কি সমদশা সম্পন্ন, তাই নয়, না না, কেন নয়, এই কণাটার পরের কণাটা কোন দিকে উঠতে চাইছে, উপর দিকে, এই কণাটার পরের কণাটা কোন দিকে নামতে চাইছে, পুরো উল্টো নয়, তার মানে এ আর এ বিপরীত দশা সম্পন্ন। কিন্তু দেখ এর পরের কণাটা, এই কণার পরের কণাটা উপর দিকে উঠতে চাইছে, তার মানে এই কণাটা আর এই কণাটা সমদশা সম্পন্ন, এই কণাটা এই কণাটা কি সমদশা সম্পন্ন।
বুঝছিস না বুঝিনিস? আবার দেখ, এই কণাটা আর এই কণাটা সমদশা সম্পন্ন, কারণ এর পরেরটাই নামতে চাইছে। এই যে পরপর দুটো সমদশা সম্পন্ন কণা, এই গোটাটাকে একটা কি বলবো? পূর্ণ তরঙ্গ। বুঝছিস না বুঝিনিস? এর থেকে ইজি আর বলা যাবে না। যে পরপর দুটো সমদশা সম্পন্ন কণার মধ্যে যে যতটা হয় সেটাই হচ্ছে একটা পূর্ণ তরঙ্গ। তার মানে আমি এটাও বলতে পারি যে স্যার এইটা আর এইটাও তো কি পূর্ণ তরঙ্গ। মানে এই যে পূর্ণ তরঙ্গ, এটা তো দূরত্ব আছে, এই পূর্ণ তরঙ্গের দূরত্বটাকে আমরা কি বলি? তরঙ্গ দৈর্ঘ্য। কি বলি? তরঙ্গ দৈর্ঘ্য। এখন এই যে তরঙ্গ দৈর্ঘ্য, দেখ এখানে লেখা আছে, একটি পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্যকে অর্থাৎ তরঙ্গের ওপর অবস্থিত পরপর দুটি সমদশা সম্পন্ন কণার দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। তার মানে এইখান থেকে এইখান পর্যন্ত, মানে একটা সাইকেল করছে পূর্ণ তরঙ্গ। এই একটা সাইকেল পূর্ণ করার জন্য যে দৈর্ঘ্য, সেটাই কি? তরঙ্গ দৈর্ঘ্য। নেক্সট, পর্যায়কাল। একটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হতে যে সময় লাগে, অর্থাৎ তরঙ্গটি যে সময়ে পরপর দুটি সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী দূরত্ব অতিক্রম করে, তাকে পর্যায়কাল বলে। মানে এইখান পর্যন্ত, এইখান থেকে এইখান পর্যন্ত যেতে যে সময় লেগেছে তাকে কি? পর্যায়কাল। মানে পর্যায়কাল হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্য সমান একটা তরঙ্গ দৈর্ঘ্য যেতে কত সময় লেগেছে, তাই নয়? কারণ তো এইখান থেকে এইখান পর্যন্ত দূরত্ব কি? ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য। বুঝতে পেরেছি না বুঝতে পারিনিস? নেক্সট, এই প্রত্যেকটা জিনিস আমার লাগবে। আর সরল দোলগতি যে না ভালো করে পড়েছিস, কমপ্লিট হয়েছে, তার ক্ষেত্রে এখানে খুব একটু চাপ হয়ে যাবে। স্যার কম্পাঙ্ক, তরঙ্গ সৃষ্টিকারী কোনো কণা একক সময়ে যে কটি পূর্ণ তরঙ্গ সম্পন্ন করে তাকে কি বলে? কম্পাঙ্ক। তাই তো ছিল, একক সময়ে যতগুলো পূর্ণ কম্পন করবে। আচ্ছা, তরঙ্গের বিস্তার মানে? তরঙ্গের বিস্তার মানে তরঙ্গ সৃষ্টিকারী কণার সাম্য অবস্থান থেকে যে সর্বাধিক সরণ হয় তাকেই কি বলে? তরঙ্গের বিস্তার। যেমন ধর, এই যাচ্ছে কণাটাই তো এইদিকে সরেছে, এটাই হচ্ছে বিস্তার। কণার যেটা ম্যাক্সিমাম সরণ তাকে কি বলবো? তরঙ্গের বিস্তার। কণার যে ম্যাক্সিমাম সরণ হয়েছে। নেক্সট, তরঙ্গ বেগ কি? একক সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে বলে তরঙ্গ বেগ। হিসেব তাই, হিসেব তো তাই। আচ্ছা স্যার, কি কি শিখলুম? না এই এই জিনিস শিখলুম। আর দুটো জিনিস আছে, খালি একটু বলে দিই, যদিও আমার অতটা কাজে লাগবে না। নেক্সট, তরঙ্গ মুখ কি? হাই স্যার, আবার কি? এইটা নিয়ে আমরা ক্লাস 12-এ আলোচনা করব, ঠিক আছে? খুব ভালো করে আলোচনা করব। কোন তরঙ্গ যেদিকে অগ্রসর হয় তার সঙ্গে লম্বভাবে অবস্থিত যে কোনো তলে মাধ্যমের প্রতিটি কণার দশা অভিন্ন হয়, মানে প্রত্যেকটা কণা একই দশায় থাকে। এই ধরনের অভিলম্ব তলকেই তরঙ্গমুখ বলা হয়। যেমন ধর, এইটা তরঙ্গ বেরোচ্ছে এইদিকে, এই যে তলটা, এই তলটাকে কি বলবো? তরঙ্গমুখ। বেসিক্যালি এইখানে সমতল তরঙ্গমুখ আঁকা আছে। তিন ধরনের তরঙ্গমুখ হয়, বিভিন্ন উৎসর জন্য বিভিন্ন ধরনের তরঙ্গমুখ হয়। একটা হয় গোলীয় তরঙ্গমুখ আলোর ক্ষেত্রে, একটা হয় সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট, আর একটা হয় প্লেন ওয়েভ ফ্রন্ট। এখানে প্লেন ওয়েভ ফ্রন্ট দেওয়া আছে, লাগবে না আমার। কোন তরঙ্গগতির সঙ্গে লম্বভাবে থাকা যে কোনো তলকে ও তরঙ্গমুখ বলা হয়। তরঙ্গমুখ সবসময় কি হয়? কণার সঙ্গে পারপেন্ডিকুলার। তরঙ্গ এইদিকে গেলে এই যে লম্ব, এটা তাকেই বলবো তরঙ্গমুখ। এই তরঙ্গমুখের কিছু বৈশিষ্ট্য আছে, মানে ইম্পর্টেন্ট জিনিস। কি কি ইম্পর্টেন্সি? তরঙ্গমুখের দুটো উল্লেখযোগ্য ধর্ম। তরঙ্গমুখের যে কোনো বিন্দুতে অঙ্কিত অভিলম্ব ওই বিন্দুতে তরঙ্গ গতির অভিমুখ নির্দেশ করে। যেদিকে তরঙ্গে যাচ্ছে সেটা ডাইরেকশনটা দিয়ে দেবে কি? তরঙ্গমুখের যে কোনো বিন্দুতে যদি আমি অভিলম্ব আঁকি। কোন তরঙ্গের গতি বলতে প্রকৃতপক্ষে তরঙ্গমুখের গতি বোঝায়। মানে তরঙ্গ যায় এরকম ভাবে নয়, আমরা যেরকম ভাবে ভাবছি, তুই ভাবছিস তরঙ্গ চলে যাচ্ছে, তরঙ্গ যায় না। তরঙ্গ মুখ তৈরি করে, সেই তরঙ্গ মুখে আবার কণা থাকে, সেইগুলো আবার গৌণ তরঙ্গ সৃষ্টি করে, তারা আবার তরঙ্গমুখ। এই একটা তরঙ্গমুখ, এই একটা তরঙ্গমুখ, এই একটা তরঙ্গমুখ, এরম ভাবে তরঙ্গটা প্রোপাগেট করে। পরে পড়বে। আর রশ্মি কি? তরঙ্গের গতির অভিমুখকে আমরা কি বলি? রশ্মি বলি। এটা তরঙ্গ রিলেটেড, কারণ এখানে তো আমরা শুধু শব্দ তরঙ্গ পড়ছি নি, সেখানে আলোক তরঙ্গ আছে।
টুয়েলভে উঠে আলোক তরঙ্গ কমপ্লিটলি আলাদা করে দেওয়া হবে। এখন স্যার কি কি শিখলুম, এইখানে আয়, এইখানে আয়, কি কি শিখলি? টি সমান, ও সরি, টি সমান কি ছিল? 2π/ω। হ্যাঁ স্যার ছিল, টি সমান পর্যায়কাল। ওমেগা কি ছিল? ওমেগা সমান ছিল হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক। ওকে। এন সমান কি? কম্পাঙ্ক সমান, কম্পাঙ্ক এন সমান একক সময়ে কটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হচ্ছে। এন ইজ ইকুয়াল টু 1/t। তার মানে এন সমান আমরা বলতে পারবো ω/2π, ω/2π। তার মানে ওমেগা সমান আমরা লিখতে পারবো 2πn। তার মানে কম্পাঙ্ক যদি ফিক্সড থাকে, আমি বৃত্তীয় গতিতে বলেছিলাম ওমেগা ইজ প্রপোর্শনাল টু এন, কম্পাঙ্ক ফিক্সড মানে কৌণিক কম্পাঙ্ক ফিক্সড, মানে ওমেগা চেঞ্জ হচ্ছে না, মানে কি তরঙ্গটার কম্পাঙ্ক চেঞ্জ হচ্ছে না। তুই তো তাই পড়েছিলিস যে চল তরঙ্গের কম্পাঙ্ক চেঞ্জ হবে না যত চলবে, তার মানে ওমেগা একই থাকবে। আচ্ছা, আর কি পড়লুম? তরঙ্গের বেগ। আচ্ছা, ল্যামডা পড়েছি। ল্যামডা, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। টি হচ্ছে পর্যায়কাল, পর্যায়কাল, পর্যায়কাল মানে কত সময় লাগছে একটা তরঙ্গ দৈর্ঘ্য যেতে, একটা পূর্ণ তরঙ্গ করতে যে সময়টা লাগে। তাহলে তরঙ্গ বেগ, তরঙ্গ বেগ ভি সমান ক্যাপিটাল ভি সমান, তরঙ্গ বেগকে কি দিয়ে লিখি? ক্যাপিটাল ভি। বেগ মানে কি ছিল? দৈর্ঘ্য বাই সময়। তাহলে এখানে কি হবে? ল্যামডা বাই ক্যাপিটাল টি। লিখতে পারবো না লিখতে পারবো না? সো ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা লিখতে পারবো, ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা। আচ্ছা স্যার, এইখান থেকে ল্যামডা এন ইজ ইকুয়াল টু ভি বাই ল্যামডা। হ্যাঁ স্যার, এখন ভি যদি কনস্ট্যান্ট হয়, তরঙ্গের বেগ কি বলেছিস তুই? তরঙ্গ যত আগাবে বেগের কোনো পরিবর্তন হবে না, একই বেগ নিয়ে যাবে। তার মানে এন ইজ প্রপোর্শনাল টু 1/λ। গ্রাফ কিরাম হবে? এইদিকে তুমি নিয়ে নাও এন আর এইদিকে তুমি নিয়ে নাও ল্যামডা, আয়তকার সমপরাবৃত্ত। বুঝেছো না বোঝুনি? এইখান থেকে তোমায় কোশ্চেন দেয়, তাহলে তরঙ্গের বেগ কি? ল্যামডা বাই টি, ভি ইজ ইকুয়াল টু ল্যামডা বাই টি। তরঙ্গের বেগ, নট কণাগুলোর বেগ। কণাগুলোর বেগ এইদিকে যা হবে ওয়াই দিয়ে হবে, যা হবে ওয়াই দিয়ে হবে। বুঝেছো না বোঝুনি? আচ্ছা, আর কি হয় স্যার এইখান থেকে? আরো কয়েকটা জিনিস জেনে নাও এখানে, কারণ আমি পরবর্তীকালে ইউজ করব। ওমেগা সমান তুমি কি জানলে? কৌণিক কম্পাঙ্ক। কি? কৌণিক কম্পাঙ্ক। তো কৌণিক কম্পাঙ্ক ওমেগা সমান 2π/t। এটাই, বা তুই এরকমও লিখতে পারিস ওমেগা সমান 2πn, এটা লিখতে পারি। আচ্ছা, আর একটা হয় তরঙ্গ সংখ্যা। ই আবার কি স্যার? তরঙ্গ সংখ্যা, একক সময়ে যতগুলো তরঙ্গ পাস হয় তাকে কি বলবো? তরঙ্গ সংখ্যা। একে কে দিয়ে লেখা হয়? কে ইজ ইকুয়াল টু 2π/λ, 2π/λ, 2π/λ। ল্যামডাটা ভালো হয় না, ও খেতে পায় না ল্যামডা। আর পর্যায়কাল কি পেলুম? পর্যায়কাল টি সমান 2π/ω, তাই তো পেয়েছিলাম। আয়, তরঙ্গ বেগ ভি সমান আমি কি লিখলুম? ল্যামডা বাই টি। আমি বলছি এইটাকে কি আমি এরম লিখতে পারবো? ভি সমান 2π/t, 2π/λ। দেখ ল্যামডা ঘুরে উপরে যাবে, 2π বাড়ি যাবে। আচ্ছা, 2π কি বাড়ি যাবে রে? পাশের পাড়ার ছেলের নাম 2π। 2π/t মানে কি? ওমেগা।
2π/λ মানে কি? কে। আচ্ছা, তরঙ্গের বেগ আমরা এটা দিয়েও লিখতে পারবো। তরঙ্গ বেগ কি? ω/k। ω/k কি? ω/k। বুঝেছো? এটাও যেমন হয়, এটাও তেমন হয়, এটাও তেমন হয়। এইগুলো দিয়ে তোমাকে নিউমেরিক্যালস আছে, বোর্ডসের জন্য দিলেও দিতে পারে তোমাদের স্কুলে। আর এরপরে আমরা পড়বো চলতরঙ্গের সমীকরণ। এই যে কোশ্চেনগুলো v=n λ পড়লি, ওইখান থেকে একটা নিউমেরিক্যালস দিয়েছি কি না, একটি সুরশলাকার কম্পাঙ্ক এত, তার মানে n কত? n হচ্ছে 400 হার্টজ। আচ্ছা, বায়ুর মধ্যে শব্দের বেগ কত বলেছে? এত, তার মানে v is given 320 মিটার/সেকেন্ড। হার্টজ মানে 1/সেকেন্ড। আচ্ছা, যে সময়ে সুরশলাকাটি 30টি কম্পন শেষ করে, যে সময়, তাহলে 40 হার্টজ মানে কি? 40টি কম্পন করতে কত সময় লাগে? 1 সেকেন্ড। একটা করতে কত লাগবে? 1/400, এই 40ই বলি 400। আর ওইখানে কত বলেছে? 30টা কম্পন করতে কত সময় লাগবে? 30/400 কেটে দাও, এত সেকেন্ড। সেই সময় কত দূরত্ব অতিক্রম করবে? ল্যামডা ইজ ইকুয়াল টু কত হয়? v সমান λ/t, ল্যামডা সমান v ইন্টু টি। v কত? 320 ইন্টু 3/40 মিটার। তাহলে এইখান থেকে এই শূন্য কাটলো, 4 আষ্টে 32, 3 আষ্টে, বাবা 3 আষ্টে 32 লিখছি, 24 মিটার। কত দূরত্ব যাবে ওই সময়ে? 24 মিটার চলে যাবে। বুঝেছো? এরকম ইজি কোশ্চেন দেবে। তো আমরা আর করছি না, একটা তোকে বোঝানোর জন্য শুধু আমি দিয়েছিল। বইয়েতে বহু অঙ্ক আছে, এরকম করবে। 3 নম্বর কি 2 নম্বর আমি কি করে এখন বলি বলো? এরকম অঙ্ক দেবে কিনা সেটা নিয়েও খুব কনফিউশন। কিন্তু চলতরঙ্গের সমীকরণ তোর বোর্ডসের এক্সামিনেশনে বিশাল ইম্পর্টেন্ট। অথবা হয় চলতরঙ্গের সমীকরণ দেয়, নয়তো চলতরঙ্গের থেকে একটা নিউমেরিক্যালস দেয়। পরের হেডিং দাও, চলতরঙ্গের সমীকরণটি প্রতিষ্ঠা করো। চলতরঙ্গের সমীকরণ, চলতরঙ্গ বা প্রগামী তরঙ্গ, তার সমীকরণ মানে একটা তরঙ্গ যে চলছে। এইখানে এঁকেছি দেখ, এদিকটা ওয়াই অক্ষ, এদিকটা এক্স অক্ষ, এইটা একটা চলতরঙ্গ এরকম ভাবে যাচ্ছে। তাহলে এটা ও বিন্দু নাম দিয়েছি, এইটা, আচ্ছা এইটাকে এ না দিয়ে এইখানটা এ বিন্দু নাম দে। হায় হায় কি হলো রে? ও সরি, দাঁড়া 1 মিনিট, দাঁড়া 1 মিনিট দাঁড়া। এইটা হচ্ছে এ বিন্দু মনে কর। তাহলে এই ও থেকে এ বিন্দুর দূরত্বটাই কি? একটা পূর্ণ তরঙ্গের দূরত্ব, ওটাই তরঙ্গ দৈর্ঘ্য। পি আমি একটা র্যান্ডম বিন্দু নিয়েছি, যার দূরত্ব ও বিন্দু থেকে কত? এক্স। কত? এক্স আমি জানি, কারণ এদিকটা এক্স অক্ষ। এই তরঙ্গটা, চলতরঙ্গটা ভি বেগে এক্স অক্ষ বরাবর যাচ্ছে। কি লিখেছি দেখ, কোন মাধ্যমের মধ্যে দিয়ে তরঙ্গ প্রবাহিত হলে মাধ্যমের কণাগুলি কি করে? সরল দোলগতি করে। সরল দোলগতিতে কাঁপতে থাকে বা আন্দোলিত হতে থাকে। এখন একটা চলতরঙ্গ ও এক্স অভিমুখ মানে এখানে কি? এক্স এর ধনাত্মক অক্ষের দিকে, মানে ধনাত্মক এক্স অক্ষের দিকে যাচ্ছে। তরঙ্গ ঋণাত্মক এক্স অক্ষের দিকেও যেতে পারে, তার জন্য ইকুয়েশন আলাদা আসবে, বলে দেবো কি আসবে। কণা কোন দিকে সরণ করছে? এই কণা এই হচ্ছে, আর তরঙ্গ এই হচ্ছে, হয়েছে? তরঙ্গ এইদিকে আর কণা এই দিকে। আচ্ছা, তাহলে কণাটার সরণ কোন দিকে হবে? ওয়াই অক্ষের দিকে। কণাটা কি করছে? সরল দোলগতি। তাহলে ও বিন্দুতে থাকা যে কণাটা, ও বিন্দুতে যে কণাটা আছে, মানে এই কণাটা, ভাব, এই কণাটা, এই যে এই কণাটার এর সমীকরণ কি হবে? সুতরাং লেখ, সুতরাং ও বিন্দুতে থাকা, ও বিন্দুতে অবস্থিত, লেখ থাকা লিখতে হবে না, অবস্থিত কণাটির গতির সমীকরণ
গতির সমীকরণ y ইকুয়াল টু, কেন y লিখলুম, কারণ কণা y অক্ষের দিকে সরণ করছে। তোকে আমি সরল দোল গতি পড়েছিলাম x অক্ষ, সেজন্য x সমান লিখছিলিস, এখানে কণা কোন দিকে যাচ্ছে, y এর দিকে, দ্যাটস ওয়াই y ইজ ইকুয়াল টু a, সরল দোল গতির ইকুয়েশনটা লিখে ফেল, sin ওমেগা টি, এটাই তো হতো। এখন যেখানে এগুলো কি লিখে ফেল, যেখানে a হলো কণার বিস্তার, কণাটির বিস্তার, বিস্তার, আচ্ছা, ওমেগা হলো কৌণিক কম্পাঙ্ক, ওমেগা হলো কৌণিক কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক, আর ওয়াইটা কি, ওয়াই হলো টি সময় পরে, টি সময় পরে সাম্যাবস্থান থেকে, সাম্যাবস্থান, তার মানে এখানে দেখ সাম্যাবস্থান মানে কোনটা, ওএক্স নয়, ওএক্স রেখাটা সাম্যাবস্থান নয়, তার থেকে এইদিকে এদিকে, মানে অ্যাকচুয়ালি তুই যদি দেখিস বিস্তার কোনটা, বিস্তার হচ্ছে এইটা, এইটা হচ্ছে বিস্তার, এইটা হচ্ছে বিস্তার, এইটা হচ্ছে বিস্তার, দিস ইজ এ, দিস ইজ এ বিস্তার, কারণ এ লিখছি না এখানে, এ পয়েন্ট দেওয়া আছে ওই জন্য, এটা হচ্ছে বিস্তার, বুঝেছিস না বুঝিনিস। তার মানে সাম্যাবস্থান অর্থাৎ ওএক্স রেখা থেকে, ওএক্স রেখা থেকে সরণ, সরণ লিখতে পারবো, মানে টি সময় পরে সরণ করা হয়েছে সাম্যাবস্থা থেকে এইটা। এখন কণাটির কম্পাঙ্ক n হলে, কণাটির কম্পাঙ্ক, কণাটির কম্পাঙ্ক n হলে ওমেগা সমান কত হয়, 2πn, হয় না, হয় না, অতএব y can be written as a sin 2πn into t, লিখতে পারবো না, লিখতে পারবো না, আচ্ছা স্যার, কিংবা তুই এরকমও লিখতে পারিস, ক্যাপিটাল টি পর্যায়কাল হলে তখন কি ওমেগা সমান 2π/t, 2π/T, সেটা একই আসবে, পরে দেখবো আমরা সব। এখন ভাব, আমি ধরছি এই পি বিন্দুটা, কণাটা যখন, তরঙ্গটা যখন এই পি বিন্দুতে আসছে, পি বিন্দুতে যেতে তো টাইম লাগবে, তরঙ্গটা এদিকে ভি বেগ নিয়ে যাচ্ছে, পি বিন্দুতে পৌঁছতে টাইম লাগবে, কত টাইম লাগবে, তরঙ্গের, ও এইখানেই জায়গা ছিল, এখানে ছিল, তরঙ্গের, আচ্ছা এরকম না লিখে, ও বিন্দু থেকে, ও বিন্দু থেকে এক্স দূরে, এক্স দূরে অবস্থিত পি বিন্দুতে যেতে, পি বিন্দুতে যেতে তরঙ্গের সময় লাগে, তরঙ্গের সময় লাগে, সময় লাগে কত বলো, দেখো দূরত্ব কত এক্স, স্পিড কত ভি, টাইম কত লাগবে, দূরত্ব বাই স্পিড x/v, মানে ও বিন্দু থেকে তরঙ্গটা এরকম এরকম ভাবে যেতে 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 কত টাইম লাগবে, x/v সময় লাগবে, লাগে x/v, x/v, এখানে পর্যন্ত বুঝতে পেরেছিস না বুঝতে পারিস, আচ্ছা, কেননা তরঙ্গটা, এই যে তরঙ্গটা হেলে দুলে, হেলে দুলে এখান থেকে এরকম ভাবে যাচ্ছে, এইখানে যেতে তার সময় লেগেছে x/t, আচ্ছা, তাহলে সময়ের দিক থেকে যদি আমি বিবেচনা করি, সময়ের দিক থেকে যদি বিবেচনা করি, সময়ের দিক থেকে, সময়ের দিক থেকে পি বিন্দুতে অবস্থিত কণাটি, পি বিন্দুতে অবস্থিত কণাটি, কণাটি
ও বিন্দুতে অবস্থিত কণাটির থেকে ভাব এইখানটা দেখ, কে আগিয়ে আছে সময়ের দিক থেকে, ও বিন্দু না পি বিন্দু? কে আগিয়ে আছে? ও বিন্দু আগিয়ে আছে। গেঁজাখোর। এ দেখ, আমি তরঙ্গ, এটা ও বিন্দু, এটা পি বিন্দু। আমি এইখান থেকে যাচ্ছি 1 সেকেন্ড, তারপরে পি 1.5 সেকেন্ড। কে আগিয়ে আছে সময়ের দিক থেকে? এইখানে যেতে তার বেশি সময় লাগছে রে। তাহলে সময়ের দিক থেকে কে আগিয়ে আছে? এ আগিয়ে আছে। 5টা থেকে পড়া, রোহিত এসছে 5টা, তুই এইছিস 5টা 10। তাহলে সময়ের দিক থেকে কে আগিয়ে আছে? রোহিত আগিয়ে আছে। তার মানে সময়ের দিক থেকে যদি বিবেচনা করি, পি বিন্দু ও বিন্দুর থেকে কতটা সময় পিছিয়ে আছে? x/v, কারণ এখান থেকে এখান পর্যন্ত যেতে কত সময় লাগে? x/v। ভেরি গুড। তার মানে কণাটির থেকে x/v সময় পিছিয়ে থাকে। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি যে কেন পিছিয়ে থাকছে? আরে ভাই, এ তো যাচ্ছে এইখান থেকে, আমাকে জেলে গেলে ভাব, আমি ওয়েব, আমি তো স্টার্ট করব, আমি এই চলে গেল 5টার সময়, পি বিন্দুতে যেতে আমার 5টা 10 বাজছে। তাহলে সময়ের দিক থেকে ভাবলে কে আগিয়ে আছে? ও বিন্দু আগিয়ে আছে 5টা, তাই নয়? আচ্ছা, তাহলে আমি এদের টাইমগুলো যদি ধরি, ও বিন্দুতে অবস্থিত কণা এবং পি বিন্দুতে অবস্থিত কণার সময় যথাক্রমে টি এবং টি ড্যাশ হলে বাবা টি ড্যাশটা কি দশা রে, টি এবং টি ড্যাশ হলে, তাহলে কি আমি এটা লিখতে পারবো? দেখ দেখি, টি ইজ ইকুয়াল টু টি ড্যাশ মাইনাস, সরি, টি ড্যাশ ইজ ইকুয়াল টু টি প্লাস x/v লিখতে পারবো। এই সময়টা কি টি ড্যাশ সমান কত হবে? টি প্লাস x/v হবে না? টি তো বেশি হবে না টি ড্যাশ বেশি হবে? টি ড্যাশ ধরেছি পি বিন্দু, তাহলে টিটা এর তো পিছিয়ে আছে, এ পিছিয়ে আছে মানে এটা কম হবে, টি এর থেকে কম হবে, পিছিয়ে আছে তো কম হবে। টি ড্যাশ সমান হবে টি মাইনাস xv, পিছিয়ে আছে তো, টি ড্যাশ তো পিছিয়ে আছে, পিছিয়ে থাকলে মাইনাস হয় না? আরে তবেই তো টি ইজ ইকুয়াল টু কত? টি ড্যাশ প্লাস x/v, তাই নয়? এরকমই তো হবে, টি ড্যাশ সমান টি মাইনাস x/v, তাই তো হওয়ার কথা। আরে এই তো পিছিয়ে আছে মানে মাইনাস হবে না? কে পিছিয়ে আছে? টি ড্যাশ পিছিয়ে আছে, তাহলে কি ওটা মাইনাস হবে? পিছিয়ে থাকলে মাইনাস, আর আগিয়ে থাকলে কি প্লাস। আরে সেইখান থেকে শিখেছিলাম, এইখান থেকে স্টার্ট করতো, আগিয়ে থাকলে প্লাস পাই, পিছিয়ে থাকলে মাইনাস পাই। তাহলে কে পিছিয়ে আছে? পি বিন্দু, তার টাইমকে টি ড্যাশ ধরলে সেটা টি থেকে কি এতটা পিছিয়ে আছে। অতএব পি বিন্দুতে অবস্থিত কণার গতির সমীকরণ y সমান a sin ওমেগা টি ড্যাশ হবে। এই দেখ, তোকে চলতরঙ্গের বৈশিষ্ট্য কি বলেছিলাম? বিস্তার চেঞ্জ হয় না, চেঞ্জ হয়েছে? ওমেগা চেঞ্জ হয় না, মানে কম্পাঙ্ক চেঞ্জ হচ্ছে না, মানে ওমেগাও চেঞ্জ হবে না? ওমেগা চেঞ্জ হয়েছে? হয়নি, শুধু টিটা চেঞ্জ হয়েছে। তাহলে বা y ইজ ইকুয়াল টু a sin ওমেগার জায়গায় 2πn লিখবো, কারণ কম্পাঙ্ক একই থাকে। টি ড্যাশের জায়গায় লিখতে পারবো টি মাইনাস x/v। দিস ইজ ইয়োর চলতরঙ্গের সমীকরণ। ইহাই
চলো তরঙ্গের সমীকরণ, চলো তরঙ্গের সমীকরণ। বুঝেছো না বুঝুন? এবার এইটা নিয়ে এই যে ইকুয়েশনটা বার করলি, এইটা 90% জায়গায় কাজে লাগবে না, কাজে লাগবে না। আমি এইটাকে আরো ফরম্যাট চেঞ্জ করব। এরা আরো অনেক ধরনের হয়, চারটে মানে একে মানে 4 রকম ভাবে সাজাবো, রূপ দেবো। হ্যাঁ, একবার কানাই সাজাবো, একবার কৃষ্ণ সাজাবো। তো স্যার কৃষ্ণটা বেশি আমার ইম্পর্টেন্ট লাগবে, সেইটা আমরা নেক্সট দিন করব, এবং করে তার সেটা করে নিউমেরিক্যালসও সলভ করব, আরো সম্পর্ক আছে সেইগুলো দেখব। এটাই হচ্ছে চলতরঙ্গের সমীকরণ। বুঝেছো? এখান পর্যন্ত পড়ে এসো।